চলন্ত বাস 1 কিলোমিটার টেনে হিচড়ে নিয়ে গেল ট্রেন। কুমিল্লায় প্রাণ গেল 12 জনের। হবিগঞ্জ ফেনী সহ 4 জেলায় নিহত আরও 9। বান্দরবানে বাস খাদে আহত 30 পর্যটক। ঈদের দ্বিতীয় দিনও নগর ছাড়ছেন ঘরমুখী মানুষ। বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড়। জীবিকার তাগিদে রাজধানীতেও ফিরছেন অনেকে। ঈদ আনন্দে বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড়। ছোটদের কাতারে সামিল বড়রাও। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। বাংলাদেশে প্রভাব বিস্তারে 3 দেশের প্রতিযোগিতা। তিস্তা প্রকল্পে ঋণ প্রস্তাব চীনের। আমদানি নিষেধাজ্ঞা তোলার ইঙ্গিত ভারতের। বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র। ইসরায়েলের ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি, অস্বীকার তেল আবিবের। হরমুজ প্রণালী খুলে দিতে 48 ঘণ্টার আলটিমেটাম ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। কুমিল্লায় রেল ক্রসিং পার হওয়ার সময় বাসকে টেনে হিচড়ে 1 কিলোমিটার পর্যন্ত নিয়ে যায় ট্রেন। নারী শিশুসহ প্রাণ গেল 12 যাত্রীর। আহত হয়েছেন অন্তত 15 জন। 7.5 ঘণ্টা বন্ধ থাকে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ। দুর্ঘটনার পর 2 গেটম্যানকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি 3টি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। এদিকে হবিগঞ্জ ফেনী সহ 5 জেলায় একদিনের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও 9 জন। হাসপাতাল জুড়ে প্রিয়জন হারানোর আর্তনাদ। কুমিল্লায় বাস দুর্ঘটনায় বিভিন্ন পরিবার হারিয়েছেন 12 জনকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল মামুন স্পেশাল বাস। শনিবার মধ্যরাতে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিং পার হতে গেলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী মেইল ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ এবং জেলা সিভিল সার্জন জানায় এখন পর্যন্ত 12 জন নিহত হয়েছেন। হাসপাতালে ভর্তি আহত 15 জন। স্থানীয়দের অভিযোগ গেটম্যান না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। একটা রেল গেট, এর মধ্যে কোনো রেলের কোনো প্রশাসন কেউ এটার কার্যকারী নেন। লাইনম্যানের অসচেতনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যদি লাইনম্যান যদি সচেতন থাকতো তাহলে দুর্ঘটনা মানুষের প্রাণহানি হতো না। রেল মিনিস্ট্রি থেকে একটি আর জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি আমি নিজেও এখানে গঠন করে দিলাম, যাতে করে তারা এটা পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় কি কারণে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় 7.5 ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। অন্যদিকে মধ্যরাতে ফেনীর রামপুর এলাকায় স্পিড ব্রেকার পার হচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। এই সময় পেছন থেকে ধাক্কা দেয় শ্যামলী পরিবহনের বাস। পরে দোয়েল পরিবহনের আরেকটি বাস অন্য মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী বাসের সুপারভাইজার ও এক যাত্রীর মৃত্যু হয়। আমরা ইনস্ট্যান্ট এই জায়গা থেকে 2 জন লোক লাশ পাইছি। লাশগুলোকে আমরা সদর মেডিকেলে পাঠিয়ে দিচ্ছি। নিজের বিয়ের দাওয়াত দিতে পাবনার দাসুরিয়া থেকে প্রাইভেট কার চালিয়ে নাটোরের বনপাড়ায় যাচ্ছিলেন প্রকৌশলী জুলফিকার। বড়াই গ্রামে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন জুলফিকার। এছাড়া রাতে নওগাঁর আত্রাইয়ে ভটভটির ধাক্কায় টেম্পু উল্টে গিয়ে ঘটনাস্থলে মারা যায় এক কিশোর। আহত অন্তত 10 জন। বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমিল্লা যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনার আমরা যা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে কিন্তু যে রিলিফ ট্রেন আসছে এবং সেখান থেকে হচ্ছে যে দুর্ঘটনা কবলিত যে বাসটি রয়েছে সেটি কিন্তু সরে নিয়েছে এবং ট্রেন চলাচল প্রায় 7.5 ঘন্টা পর কুমিল্লার যে ট্রেন চলাচল সেটি কিন্তু শুরু হয়েছে। একটি বিষয় জানা রাখতে চাই আপনাদের কাছে যে কুমিল্লা এই যে সড়ক দুর্ঘটনা ট্রেন এবং বাসের যে দুর্ঘটনা ঘটেছে সেটি ঘটার পর 12 জন নিহত হয়েছেন এবং বাকি যারা আহত হয়েছেন তারা বেশ কয়েকজন রয়েছেন এখানে, যারা হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কিছুক্ষণ আগে কুমিল্লা যে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি পরিদর্শন করার পরে তিনি জানান যে যারা নিহত হয়েছেন অর্থাৎ যে 12 জন নিহত হয়েছেন তাদেরকে প্রত্যেককে জেলা প্রশাসকের কাছ থেকে 25,000 টাকা করে দেয়া হবে। দেওয়া হবে এবং 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 যে জিনিসটা বলতে চাই যে সেটা হচ্ছে তিনি বলছেন 25,000 টাকা করে দেওয়া হবে এবং
যারা নিহত হয়েছেন শুধু তাদেরকে যাতে করে তাদের নিজ জেলায় মরদেহ নিয়ে যেতে পারে সেই কারণে হচ্ছে প্রতিষ্ঠাটা করে দেওয়া হবে। তার পাশাপাশি যে আমরা কথা বলছিলাম রেলওয়ে কর্তৃপক্ষের সাথে, তারা বলেছে যে রেলওয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি হচ্ছে বিভাগীয় কমিটি, আরেকটা হচ্ছে জোনাল কমিটি, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি কমিটি, অথবা 3টি কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এছাড়া যে দুইজন রেল গেটম্যান রয়েছে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আমি যদি জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা দেখেছি যে ঘটনা শেষ মুহূর্তে দেখেছি যে যিনি কুমিল্লার সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সাথে কৃষিমন্ত্রী গিয়েছিলেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা মেডিকেল কলেজ থেকে। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লায়। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে আজও ঢাকা ছাড়ছেন অনেকে। এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যাচ্ছি তার কাছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড যাত্রীদের চাপ রয়েছে। এই সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী চাপ কিন্তু কোনোভাবেই কমছে না। বিশেষ করে কিছুক্ষণ পরপর যদিও এখান থেকে বাস ছেড়ে যাচ্ছে, এবং তারপরই আমরা দেখতে পাচ্ছি যে একটি বাস ছেড়ে গেলে কিন্তু আরও বেশ কিছু যাত্রী এসে এই মহাখালী বাস টার্মিনালে এসে জড়ো হচ্ছেন। তো ঈদের দ্বিতীয় দিন হওয়া সত্ত্বেও যে যাত্রীদের বাড়ি ফেরার যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং যাত্রী চাপ বলা যায় যে মোটামুটি ভালো পরিমাণেই রয়েছে, যে কারণে এখানে আমরা বেশ কিছুটা ভোগান্তির চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে বিশেষ করে যেমনটি বললাম যে বাস থাকার পরে পর্যাপ্ত যাত্রীর পরিমাণ এত বেশি, সে কারণে যে অনেকেই কিন্তু বাস ধরতে পারছেন না, বাসে উঠতে পারছেন না। বিশেষ করে টিকিট কাটার পরে অনেকের কিন্তু লাইন ধরে কিংবা দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাসে উঠতে হচ্ছে। এছাড়া যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড ভিড় রয়েছে যাত্রীদের, সেখানে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর কিন্তু টিকিট কাটতে হচ্ছে এক একজনকে। আর এদিকে হচ্ছে বলা যায় যে ভাড়া নিয়ে কিন্তু বেশ অভিযোগ রয়েছে যাত্রীদের। তারা বলছেন যে ঈদের আগে যেমন বাড়তি ভাড়ার একটি ব্যাপার ছিল, এখনো পর্যন্ত কিন্তু ভাড়া বাড়তি আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। যদিও আমরা পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পর তারা কিন্তু এই ব্যাপারটি অস্বীকার করেছেন। তারা বলছেন যে আসলে কোনো ধরনের বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, তারা বলছেন যে নির্ধারিত ভাড়াই রাখা হচ্ছে। আর এদিকে আমি যদি একটু বলে রাখি যে শুধু বাড়ি ফেরার যে তাগাদা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যে বলা যায় যে কর্মব্যস্ততার কারণে জীবিকার তাগিদে অনেকেই কিন্তু দ্বিতীয় দিনেই কিন্তু বাড়ি ছেড়ে কিন্তু ঢাকায় ফিরতে হচ্ছে অনেকেই। এমন কয়েকজনের সঙ্গে কিন্তু আমরা কথা বলছিলাম, তারা আমাদেরকে বলছিলেন যে আসলে ছুটি কম থাকায় এবং যে বিশেষ করে যে অনেক ক্ষেত্রে জরুরি কাজের কারণে কিন্তু তাদের যে ঈদের আমেজটি আসলে পুরোপুরি পরিবারের সঙ্গে কাটাতে না পেরেই কিন্তু তাদেরকে ঢাকায় ফিরতে হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে সকাল থেকে আমরা ঈদে বাড়ি ফেরার প্রচেষ্টা যেমন দেখছি দ্বিতীয় দিন হওয়া সত্ত্বেও, এবং অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু যে বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা হচ্ছেন এবং অনেকে কিন্তু ঢাকায় ফিরছেনও। তো সব মিলিয়ে বলা যায় যে এই হচ্ছে আমার কাছে এই মহাখালী বাস টার্মিনাল থেকে বাড়ি ফেরা এবং ঢাকায় ফেরার সবশেষ খবর। যুক্ত ছিলাম রাজধানীর মহাখালীতে। সময় সংবাদে আরও থাকছে। এখানে মেলা করে দোকানপাট বসায়, আমরা খেলতে পারি না। এটা ভাঙা, এখানে দুইটা দোলনা ছিল, একটা নাই। এই মার্কেটটা মাঠেরই অংশ ছিল। হ্যাঁ, মাঠেরই অংশ ছিল। নগরায়ন আর দখলদারিত্বে কমছে খেলার মাঠ। রাজধানীতে বাজার ইজারার নামে দখল পার্ক, শিগগিরই উদ্ধার অভিযানে নামবে সিটি কর্পোরেশন। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর ভিড়। এই মুহূর্তে রাজধানীর চিড়িয়াখানায় আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে সাইফুল ইসলাম, চট্টগ্রামের ফয়েজ লেকে কমল দে, কক্সবাজার সমুদ্র সৈকতে সুজাউদ্দিন রুবেল। সরাসরি শুরুতেই যাচ্ছি সৌমিকের কাছে। আমরা আছি রাজধানীর প্রধান একটি বিনোদন কেন্দ্র মিরপুর জাতীয় চিড়িয়াখানা। এখানে কিন্তু আমরা সকাল থেকেই অবস্থান করছি। আমরা দেখছি যে সকাল থেকেই অসংখ্য ভ্রমণ পিপাসু এবং যারা দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু এই চিড়িয়াখানাতে আসছেন এবং তারা তাদের পরিবার পরিজন এবং বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে কিন্তু এখানে আসছেন এবং তারা সারিবদ্ধভাবে গেটের বাইরে দাঁড়াচ্ছেন এবং টিকিট কাটছেন। টিকিট কাটার পর কিন্তু চিড়িয়াখানাতে প্রবেশ করছেন এবং চিড়িয়াখানাতে যে গৃহীত যে অসংখ্য পশু পাখি আছে, প্রাণী আছে, সেগুলো কিন্তু তারা দেখছেন এবং বাচ্চারা তাদের সাথে আছেন, তারা বেশ মজা পাচ্ছে এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা কিছু বাচ্চার সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা তাদের গল্পের বইয়ে যে পশু পাখির ছবিগুলো দেখতো এবং সেগুলো সম্পর্কে তারা যে গল্পের বইয়ে পড়তো সেগুলো দেখার প্রয়াস থেকেই তারা এই চিড়িয়াখানাতে এসেছে এবং নিজ চোখে সেসব জীবিত প্রাণীগুলো দেখার পর তারা কিন্তু বেশ উপভোগ করছে এমনটিই কিন্তু আমরা দেখেছি। দর্শক দেখতে পাচ্ছেন একজন বাচ্চা চিড়িয়াখানায় এসেছে এবং তার বাবার সাথে সে বাচ্চাটি এসেছে এবং
চিড়িয়াখানার যে পশু পাখি সেগুলো দেখছে এবং যথেষ্ট আনন্দ উপভোগ করছে। আমরা শিশুদের অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বাচ্চা কাচ্চারা অনেক সময় সারা বছর বইয়ের সাথেই সীমাবদ্ধ থাকে, কিন্তু স্বাভাবিকভাবে চিড়িয়াখানাতে আসার সুযোগ খুব বেশি একটা হয় না। তো চিড়িয়াখানাতে এই সর্বশেষ তথ্য আমাদের আরেক সহকর্মী আছে সাইফুল ইসলাম, আমরা সেখানকার বিনোদন কেন্দ্রের অবস্থা জানতে তার সাথে যুক্ত হচ্ছি। সাইফুল, ছুটির আমেজে পরিবার পরিজন নিয়ে আমরা দেখতে পেয়েছি যে ফ্যান্টাসি কিংডমে নানান বয়সী মানুষ, নানান রকম মানুষ, নানান ধরনের মানুষ এসেছে। একটাই মাত্র চাওয়া এই যে ছুটির অল্প কিছু সময়ে তারা যেন পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে উঠতে পারেন। সবচেয়ে বড় বিষয় কি, এই যে ছুটির আমেজে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি আমরা এখানকার যে ফ্যান্টাসি কিংডম, সেদিকে সব কিছু মিলে এখানকার যে সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি পরিবার পরিজন, বন্ধু বান্ধব, নানান রকমের মানুষের ঢল, দেশের অন্যতম এই জনপ্রিয় এই যে বিনোদন কেন্দ্রে। তবে রাইডে চড়ে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাইডের মধ্য দিয়ে যে এই যে আনন্দের ভাগাভাগির বিষয়টি, দীর্ঘ লাইন দেখতে পেয়েছি। তবে বিভিন্ন জায়গায় আসলে ফুড কোর্টের মধ্যেও আমরা দেখতে পেয়েছি দীর্ঘ সারি। সর্বত্র আসলে উৎসবের যে প্রাণ চাঞ্চল্য সব মিলে দর্শনার্থীদের এই যে পদচারণায় মুখরিত কিন্তু এই এলাকাটি। তবে এদের তারা বলছেন বা দর্শনার্থীরা বলছেন যে দীর্ঘ কর্মব্যস্ততার পর প্রিয়জনদের সঙ্গে এমন সময় কাটানোর সুযোগ খুব একটা আসে না, তাই ঈদের ছুটিকে ঘিরেই হচ্ছে তাদের এই আয়োজন। সব কিছু মিলিয়ে বলা যায় যে আসলে অতিরিক্ত ভিড়ের কারণে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন বিনোদন কেন্দ্রে কিছুটা ভোগান্তি হলেও কিন্তু এই যে আনন্দ আয়োজন বা ফ্যান্টাসি কিংডমে যেন পরিণত হয়েছে একটি আনন্দ উল্লাসের আসলে মিলন মেলা। সব কিছু মিলে বলা যায় যে আসলে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলি আসলে সব বয়সের মানুষের যে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, শিশু থেকে বয়স্ক সবাই কিন্তু ছুটির আনন্দ উপভোগে আসলে ব্যস্ত। আমরা কিন্তু এরকম দেখতে পাচ্ছি এখানে পরিবেশ। তবে অতিরিক্ত ভিড়ে কিছুটা ভোগান্তি থাকলেও আসলে আনন্দ আর উচ্ছ্বাসের মুখর হয়ে উঠেছে এখানকার পরিবেশ। সব কিছু মিলিয়ে বলা যায় যে ছোট বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স্ক বা বৃদ্ধ বয়স্ক সকলেই কিন্তু এই ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। কারণ হচ্ছে এখানকার যে রাইডগুলো দেখেছি আমরা, প্রত্যেকটা রাইডে কিন্তু আসলে সকলে কিন্তু উঠার চেষ্টা করছেন এবং সিরিয়ালও আমরা দেখেছি। তবে এই যে ফ্যান্টাসি কিংডমের এই অবস্থাটা, সেখানে আসলে দূর দূরান্ত থেকে, শুধুমাত্র যে আশুলিয়ার আশপাশে না, কিন্তু আমরা মুন্সিগঞ্জ, ভৈরব, আরও বিভিন্ন জেলা থেকে আমরা কিন্তু এখানে মানুষের সমাগম দেখতে পাচ্ছি। বিস্তারিত আরও জানতে আমাদের সহকর্মী আছেন কক্সবাজার কমল দে, যাচ্ছি তার কাছে। আনন্দ উপভোগ করতে চট্টগ্রামের মানুষ ছুটছে বিনোদন কেন্দ্রগুলিতে, বিশেষ করে পতেঙ্গা সমুদ্র সৈকত যেমন রয়েছে, রয়েছে ফয়েজ লেক। ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থী উপচে পড়াবার, বিশেষ করে যেহেতু এখন একটু গরম পড়ছে, আর তাই সে কারণে দর্শনার্থীরা পানির যে রাইডগুলো রয়েছে, বিশেষ করে ফ্যামিলি পুল, ওয়াটার স্লাইডিং, সুইমিং পুল এবং যে ড্যান্সিং ফ্লোর রয়েছে, সে প্রতিটিতে তারা ঈদের আনন্দ উপভোগ করছে। নেচে গিয়ে একদিকে চলছে গান, একদিকে চলছে নাচ, তার সাথে চলছে পানিতে ভিজে আর ঈদের আনন্দ উপভোগ করা। শুধু চট্টগ্রাম শহর না, চট্টগ্রাম শহরের আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু দর্শনার্থীরা ভিড় করছেন এই রাইডগুলি চড়ার জন্য বা একটু মজা নেওয়ার জন্য, আনন্দ করার জন্য। আমরা গতকাল দেখেছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে ছিল উপচে পড়া ভিড়। আজকে যেহেতু দিনের বেলা এখন রোদ পড়ছে, তাই একটু পানি এসেছে, ঠান্ডা লাগা, সে ঠান্ডা লাগানোর জন্য একসাথে আনন্দ উপভোগ করা আর মজা নেওয়া, সেই শুনে ছুটে আসছে মানুষ এই ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে। ইতিমধ্যে সি ওয়ার্ল্ডে ফয়েজ থেকে নৌকার ভ্রমণ শেষ করে তারা চলে আসছে এখানে যে ফ্যামিলি পুল রয়েছে, ফ্যামিলি পুলে পানিতে গাবি যাচ্ছে, তার পাশে রয়েছে ওয়াটার স্লাইডিং, পাশে রয়েছে ড্যান্সিং ফ্লোর, তার পাশে রয়েছে সুইমিং পুল। অর্থাৎ গানের সাথে সাথে নেচে নেচে তারা ঈদের আনন্দ উপভোগ করছে। আমরা দেখতে পাচ্ছি আসলে চট্টগ্রামের যে কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছে সব কেন্দ্রে এখন একই চিত্র, এই ধরনের ভিড় অর্থাৎ সকাল থেকে ভিড় চলছে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ সময় যত গড়াচ্ছে ভিড়ের পরিমাণ ততই বাড়ছে। এবং আরেকটি বিষয়তে যারা দর্শনার্থী আসছেন তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ফয়েজ লেক কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিতে, বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ নিরাপত্তা বাড়িয়েছে, যে যারা থানা পুলিশ তারাও নিরাপত্তা দিচ্ছে এবং যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, কোনো রকম যদি অপ্রিয় ঘটনা হয় সে বিষয়ে নজর রাখা চলে সি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো বলা চলে বন্দরনগরী চট্টগ্রামে ঈদের আনন্দ উপভোগ করতে দর্শনার্থীরা যেমন বিনোদন কেন্দ্রগুলিতে ছুটছেন, ঈদের আনন্দ উপভোগ করছেন এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তারা ঈদের আনন্দ উপভোগ করছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম ফয়েজ লেক থেকে সর্বশেষ। আমরা চলে যাব পর্যটন নগরী কক্সবাজারে, সেখানে সুযোগ তার কাছে জানতে চাইবো কক্সবাজারের কী অবস্থা।
ঈদ আনন্দ উৎসবে মাতোয়ারা পুরো সাগর তীর কক্সবাজার 4 কিলোমিটার সাগর তীর যেখানে সবসময় পর্যটকের সমাগম ঘটে সেটি মাদ্রাসা পয়েন্ট থেকে কলাতলি পয়েন্ট, এই কলাতলি পয়েন্ট পর্যন্ত সাগর তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ। এসব মানুষ আমরা দেখতে পাচ্ছি হই হুল্লোড় করে মেতে রয়েছেন। একদিকে সাগরের নোনা জলে যেমন আনন্দের যে বন্যা বইছে, ঠিক তেমনি বালিয়াড়িতেও কিন্তু মানুষজনের যে বিপুল চাপ, সে চাপের কারণে পুরো সাগর তীর এখন মুখরিত এবং মানুষের পদচারণায় আমরা লক্ষ্য করছি পা ফেলার জায়গা নেই, এই অবস্থা দাঁড়িয়েছে। সকাল থেকে পর্যটকরা আসা শুরু হয়েছে এবং পর্যটকরা এসে যেহেতু তীব্র গরম আবহাওয়া পরিস্থিতি অনেকটাই, গতকালকে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল যার কারণে মানুষজন একটু অস্বস্তিতে ছিল, যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন তারা একটু কষ্ট পেয়েছিল। কিন্তু আজকে সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায়, এই আবহাওয়ায় কিন্তু আমরা লক্ষ্য করছি সাগর তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ। এসব মানুষ ঢেউতে যেমন আনন্দে মাতোয়ারা, ঠিক তেমনি অনেকে জ্যাডিস্কি যুগে গভীর সাগরে গিয়ে তাদের যে ঈদ আনন্দ সেটি তারা উপভোগ করছেন। আবার অনেকে পরিবার পরিজন নিয়ে ছবি তুলছেন, তারা তাদের প্রিয় মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছেন, আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। তবে প্রত্যেকটা পরিবারই তাদের সদস্যদের নিয়ে ঈদ ছুটি কাটানোর জন্য কক্সবাজারে এসেছেন। অনেকে বলছেন 3 দিনের জন্য এসেছে, আবার অনেকে বলছে 7 দিনের জন্য এসেছে, যেহেতু 7 দিনের লম্বা ছুটি, এই ছুটিটা কাটিয়ে তারা আবার পুনরায় স্ব গন্তব্যে ফিরে যাবেন সেই বিষয়টি বলছে। আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক মানুষ, যে সাগরের যে নোনা জল, সেই নোনা জল জুড়ে শুধু সাগর তীর জুড়ে মানুষের পদচারণায়, এই পদচারণায় কিন্তু অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। যারা লাইফগার্ড কর্মীরা রয়েছেন, 27 জন লাইফগার্ড কর্মী, 4 কিলোমিটার এলাকা জুড়ে কয়েক লাখ মানুষ, এসব মানুষকে সমুদ্র স্নানে নিরাপত্তা দিতে গিয়ে তারা বেগ পাচ্ছেন সে বিষয়টি বলছে। তারপরে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনো ধরনের যেহেতু দুর্ঘটনা না ঘটে, অনাকাঙ্ক্ষিত যাতে ঘটনা দাঁড়িয়ে না যায়, সেজন্য তারা ওয়াচ টাওয়ার থেকে শুরু করে সাগরের যে বালিয়াড়ি রয়েছে সেসব জায়গায় টহল যেমন জোরদার করেছে, ঠিক তেমনি সাগরের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে তারা লাইফ বুট রয়েছে, সে লাইফ বুট দিয়ে তারা সার্বক্ষণিক তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে পর্যটকদের আনন্দ যাতে কোনো ব্যাঘাত না ঘটে। অন্যদিকে ট্যুরিস্ট পুলিশও বলছে তারা বিনোদনের স্পট থেকে শুরু করে বালিয়াড়ি সব জায়গায় তাদের নিরাপত্তা জোরদার করেছে। এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটেনি এবং তারা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। তো এ ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। দেশের বিভিন্ন স্থান থেকে ঈদের আনন্দের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এই মন্তব্য করেন তিনি। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। মতবিনিময়কালে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান মন্ত্রী। যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে, সেটার কারণে অর্থনীতির বড় চাপ সৃষ্টি হচ্ছে এবং এই যুদ্ধ যদি চলতে থাকে চাপটা আরও বাড়তে থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় বিশেষ করে যে জ্বালানি সিকিউরিটি, নিরাপত্তা, সেখানে আমরা খুব সজাগ আছি। ইতিমধ্যে আমাদের জ্বালানি যে প্রকিউরমেন্টগুলো আছে সেগুলো আমরা একটা ভালো ব্যবস্থাপনার মাধ্যমে এখনও অব্যাহত আছে। গণতন্ত্রের স্বার্থে সংবিধান সংস্কার সময়ের দাবি বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, সংসদের সময়সীমা শেষ হওয়ায় নির্বাচন নিয়ে আলোচনা সীমিত। রাষ্ট্রপতির অবস্থান নিয়ে আপত্তি না থাকলেও ব্যক্তিকে নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। ঈদযাত্রার বিশৃঙ্খলার জন্য সরকারের গাফিলতি রয়েছে অভিযোগ করেন তিনি। এ সময় জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের ওপরও জোর দেন জামায়াত আমির। স্থানীয় সরকার নির্বাচনের জন্য তো আমরা অপেক্ষমান। আমরা চাই যে সব স্তরে গণতন্ত্রের সুষ্ঠু হোক, অনুশীলন এবং প্রতিফলন হোক এবং জনপ্রতিনিধিরাই সমাজের এই কাজগুলা করুক, নইলে কারো কোনো দায় দায়িত্ব থাকে না। আমরা চাই যে সব ক্ষেত্রেই দায়বদ্ধ নেতৃত্ব তৈরি হোক সমাজে এবং সুষ্ঠু গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা এটা যত দ্রুত সম্ভব আমরা চাই যে এটা হওয়া উচিত। এবার বাণিজ্যের সংবাদ।
ইউরোপের বাজারে রফতানিতে বড় ধাক্কা খেয়েছে তৈরি পোশাক খাত। জানুয়ারিতে রফতানি হয়েছে 165 কোটি 47 লাখ ডলারের পণ্য, যা গেল বছরের একই সময়ের তুলনায় 25 ভাগ কম। এই সময়ে পোশাকের দাম কমেছে 9% বেশি। রফতানিকারকরা বলছেন, বাড়তি প্রতিযোগিতা ও বিশ্ববাজারে চাহিদা কমায় নেতিবাচক অবস্থানে পোশাক খাত। এস.এম. আরিফিনের রিপোর্ট। 2026-এর শুরুতেই পোশাকের বাজারে ধাক্কা খেয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জোটটির পরিসংখ্যান দপ্তর ইউরোস্টেটের সবশেষ তথ্য, জানুয়ারিতে আমদানি হয়েছে $7 বিলিয়ন পণ্য, যা গেল বছরের একই সময়ের তুলনায় 15.48% কম। এই সময়ে ইউরোপের বাজারে 165 কোটি 47 লাখ ডলারের পোশাক রপ্তানি করেছেন উদ্যোক্তারা। গেল বছর জানুয়ারিতে যার পরিমাণ ছিল 221 কোটি 39 লাখ ডলার। বছর ব্যবধানে আয় কমেছে 25.25%। শুধু রপ্তানি আয় নয়, কমেছে পরিমাণও। গেল বছর জানুয়ারির তুলনায় 17.5% কমে দাঁড়িয়েছে 12 কোটি কেজিতে। ইউরোপের বাজারে চলতি বছরের শুরুতেই বড় ব্যবধানে কমেছে পোশাকের দামও। জোটটিতে বাংলাদেশি পোশাকের দাম কমেছে 9.41%। তবে প্রবৃদ্ধি হয়েছে ভারত, তুরস্ক ও ইন্দোনেশিয়ার। চিন্তা করি অর্ডারটা দেয়। উদ্যোক্তারা বলছেন, বৈশ্বিক অস্থিরতায় বড় অঙ্কের ক্রয়াদেশে সতর্ক অবস্থানে ক্রেতারা। রাজনৈতিক অনিশ্চয়তা, ট্রাম্প ট্যারিফ, এগুলোর কারণে আমাদের অর্ডার যে পরিমাণ আসার কথা ছিল আসে নাই। রপ্তানি আয়, পরিমাণ ও পোশাকের দাম কমলেও ইউরোপের বাজার প্রতিযোগিতায় দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এম.এস. আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে প্রভাব বিস্তারে মরিয়া যুক্তরাষ্ট্র, চীন ও ভারত। তিস্তা প্রকল্পে বড় অঙ্কের ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে দেয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে ভারত। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে অশুল্ক বাধা দূর করার কথা বলেছে যুক্তরাষ্ট্র। শুভ খানের রিপোর্ট। আওয়ামী লীগ আমলের শুরুতে পদ্মা সেতু সহ কয়েকটি মেগা প্রকল্পে ঋণ সহায়তা দেয় অন্যতম উন্নয়ন সহযোগী চীন। তবে শেখ হাসিনার শাসন আমলের শেষ ভাগে ঋণের প্রতিশ্রুতি শূন্যের কোটায় নামায় বেইজিং। একই অবস্থা ভারতের ক্ষেত্রেও। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য বলছে, গত 5 অর্থ বছরে ভারত নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি। বিপরীতে চীন দিয়েছে $140 কোটি। মাঝের সময়টায় ছিল না কোনো ঋণ। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দেয় চীন। গত 5 অর্থ বছরে চীনা ঋণের অর্থ ছাড় হয়েছে $353 কোটি। ভারত করেছে $123 কোটি। আর ইআরডির হিসেবে সরাসরি ঋণ সহায়তা দেয়নি যুক্তরাষ্ট্র। তবে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর প্রভাবশালী এই 3 দেশের দৌড়ঝাঁপে ক্রমেই পাল্টে যাচ্ছে দৃশ্যপট। গেল 8 মার্চ অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দেয় ভারত। Both sides can work more closely together, how we can promote trade volume, how we can promote Bangladeshi exports to India. একদিন পরই অর্থ মন্ত্রণালয়ে ছুটে যান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা প্রকল্প বাস্তবায়নে ঋণ সহায়তার কথা জানান তিনি। More than 10 projects carry on, and we're discussing it. We can come up with figures. Some Tista River projects we are going to build 1,000 hospital in Bangladesh. চীন ও ভারতের এই তৎপরতার মধ্যে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দীর্ঘমেয়াদে দেশটির কাছে এলএনজি সহায়তা চায় বাংলাদেশ। আলোচনায় প্রাধান্য পায় অশুল্ক বাধা দূর করতে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের তাগিদ। আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে, সেটার জন্য 2-1টা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন, যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে, বাংলাদেশ একটা উর্বর ভূমি হবে। ভারতের বাণিজ্য সম্প্রসারণ, মার্কিন বিনিয়োগ বৃদ্ধি আর চীনের ঋণ সহায়তার প্রতিশ্রুতি। বাংলাদেশ ঘিরে প্রভাবশালী এই 3 দেশের অর্থনৈতিক কূটনীতিকে কাজে লাগাতে সরকারকে সতর্কতার সাথে পদক্ষেপ নেওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। দ্রুত এই চলমান প্রকল্পগুলো শেষ করে নতুন যে প্রকল্পগুলো সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি হতে হবে আসলে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক। তো সেইভাবে করেই নতুন নতুন জায়গাতে আসলে এই অর্থায়ন বা উন্নয়ন সহযোগিতা সেগুলো সম্প্রসারিত করতে হবে। বাংলাদেশের শীর্ষ 10 উন্নয়ন সহযোগীর তালিকায় রয়েছে এই 3 দেশই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সংবাদ দেশের বাইরের খবর। ইসরায়েলের 5টি শহরে ব্যাপক আক্রমণের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। হামলায় অন্তত 200 জন হতাহত হয়েছেন বলে দাবি আইআরজিসি। এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্থাপনাতেও আক্রমণ চালিয়ে যাচ্ছে তেহরান। ইরানের বিভিন্ন স্থানেও বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে মোস্তফা প্রশাসন। সংবাদ খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড। জুলাই আগস্টে 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে যাওয়ার কথা ছিল টাইগারদের। গণমাধ্যমের দাবি লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। চলতি বছর জুড়ে ঘরের মাটিতে 3টি ওয়ানডে ও 3টি টি20 খেলবে বাংলাদেশ। এরপরই আয়ারল্যান্ড যাওয়ার কথা ছিল টাইগারদের, তবে আইরিশদের প্রকাশিত বার্ষিক সূচিতে নেই বাংলাদেশ সিরিজের নাম। পরে ক্রিকেট আয়ারল্যান্ডের কর্তার সঙ্গে কথা বলে জানা যায় খরচ কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা, যদিও বিসিবির পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি পাওয়া যায়নি। এই সিরিজ না হলে অজিদের বিপক্ষে সিরিজের পর ভারত সিরিজের জন্য প্রায় 1.5 মাস অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চলন্ত বাস 1 কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল ট্রেন। কুমিল্লায় প্রাণ গেল 12 জনের। হবিগঞ্জ, ফেনী সহ 4 জেলায় নিহত আরও 9। বান্দরবানে বাস খাদে আহত 30 পর্যটক। ঈদের দ্বিতীয় দিনও নগর ছাড়ছেন ঘরমুখী মানুষ। বাস টার্মিনাল ও রেল স্টেশনে ভিড়। জীবিকার তাগিদে রাজধানীতেও ফিরছেন অনেকে। ঈদ আনন্দে বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। চিড়িয়াখানায় দর্শনার্থীর ভিড়। ছোটদের কাতারে সামিল বড়রাও। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী ইকবাল। রাইসা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।